পৃথিবীর দুপ্রান্তের দুজন মানুষ, অথচ তারা নানাভাবে একই কথা বলছেন। একজন মহাকবি কালিদাস, যিনি বলছেন শরীরং খলু ব্যাধি মন্দিরম শরীরমদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীর এবং মন সুস্থ না থাকলে কোনো কাজই করা সম্ভব নয়। আরেকজন আবার রোমান কবি ভিজিল, তিনি বলছেন যে দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইজ হেলথ, মানে শরীরটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024-এ। আমি কৌশিক। আসলে আমরা রোজকার জীবনে সবাই বেঁচে থাকি, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের কাছে ভীষণ ভীষণ জরুরি। কিন্তু যা চাই তাই কি সবসময় পাই? তাই সেটাই একটু যাচাই করে নেওয়া দরকার, এবং সেই উদ্দেশ্যেই আজ আমাদের সঙ্গে গুণীজনের সমাবেশ, মানে যাকে বলে একেবারে পঞ্চজনের আসর বসেছে। আর তাদের কাছ থেকেই আমরা ভালো থাকার, সুস্থ থাকার, নিরোগ থাকার মন্ত্র জানার চেষ্টা করব, এবং জানতে চাইবো যে কি করে আমরা আরো ভালোভাবে বেঁচে থাকতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন সেই মাননীয় অতিথিদের সঙ্গে সবার আগে একে একে আলাপটা করিয়ে দিই। কথায় বলে লেডিজ ফার্স্ট। আমাদের সঙ্গে আজকে যিনি বিদুষী, অর্থাৎ ডাক্তার এবং সুন্দরী, এমন একজন রয়েছেন, তার সঙ্গে সবার আগে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন মুখার্জি ফার্টিলিটি সেন্টারের ফাউন্ডার ডিরেক্টর ডক্টর শিউলি মুখার্জি। নমস্কার। আমাদের সঙ্গে আজকে খুব উজ্জ্বল হয়ে যে মানুষটি রয়েছেন, একটি সুন্দর ফ্লোরাল শার্ট পরে এসেছেন আজকে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর এস.সি. দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার চঞ্চল চন্দ্র দেব। নমস্কার। 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 আমাদের সঙ্গে আজ রয়েছেন জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালের ডিরেক্টর ডক্টর তপন কুমার কুন্ডু। নমস্কার তপন বাবু। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালস এর প্রফেসর ডক্টর কর্নেল দেবজ্যোতি ভট্টাচার্য, ইজ আ প্রিন্সিপাল। নমস্কার স্যার। নমস্কার। And we have with us Mr. Ritesh Agarwal, the Managing Director of Eastern Diagnostics India Limited. Welcome sir, welcome. আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিউলি মুখার্জি, ফাউন্ডার ডিরেক্টর মুখার্জি ফার্টিলিটি সেন্টার। শিউলির কাছে আমার প্রথম প্রশ্ন, এমনিতে একটা উৎসবের সময় আসছে, মানে এরপরে গোটা বাংলা মেতে উঠবে মা মা রবে, অর্থাৎ সবাই মাতৃ আরাধনায় মেতে উঠবে। কিন্তু আমাদের রোজকার জীবনে এই মা ডাকটা শোনার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কখনো হয়তো শারীরিক কারণে, কখনো হয়তো সামাজিক কারণে বা অন্যান্য কারণে হয়তো এই মা ডাকটা শোনা হয়ে ওঠে না, এবং এই ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে আইভিএফ। আমরা তো বলছি নতুন দিগন্ত খুলে দিয়েছে, কিন্তু যে কোনো জিনিসেরই আমরা জানি যে যেরকম প্রোজ অ্যান্ড কনস আছে, তো এই বিশেষ পদ্ধতিটা তারও সুবিধা অসুবিধা কি কি আছে, এবং সাধারণ মানুষের কাছে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য হয়েছে সেইটা একটু জানতে চাই। প্রশ্নটা ভীষণভাবে প্রাসঙ্গিক আজকের দিনে। সাধারণ মানুষ কাছে আইভিএফ এর গ্রহণযোগ্যতাটার মধ্যে না একটা কোথাও না কোথাও আমরা বলি না ট্যাবু ব্যাপারটা ভীষণ একটা সময় প্লে করেছে। কিন্তু আজকে ধরো গত 10 বছরের একটা যদি ট্রেন্ড দেখি, এই অ্যাকসেপ্টেন্সটা একটা হিউজ লেভেলে ইমপ্রুভ হয়েছে। মানুষ এখন বেবি না এলে সে জানে যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, গাইনোকোলজিস্ট, তারপরে ফলোড ভাই হয়তো আমাদের কাছে আসছে সুপার স্পেশালিটি মানে আইভিএফ স্পেশালিস্টের কাছে, যে আমার তো নর্মালি বাচ্চা হবে না ডাক্তারবাবু, আমাকে আমার গাইনোকোলজিস্ট বলে পাঠিয়েছে, তো আমার এই টেকনিকটা ছাড়া হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। আজ থেকে 10 বছর, তারও 10 মানে 20 বছর আগে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে একটা প্রচুর ইমপ্রুভমেন্ট, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে প্রোজ অ্যান্ড কনস, এইটাকে কিন্তু মানে আমরা কখনোই অস্বীকার করতে পারি না যে মেডিকেল সায়েন্সের যে কোনো চিকিৎসা পদ্ধতির কিছু সাইড এফেক্ট আছেই, সেটা অস্বীকার করে বাঁচা যায় না। সুতরাং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আইভিএফ এ এই মুহূর্তে আমাদের, সেটা হলো আ গুড কাউন্সেলিং সেশন। একজন দম্পতি বা যদি কেউ সিঙ্গেলও হন, মানে মানসিকভাবে তাকে প্রস্তুত করতে হবে বিফোর এন্টারিং টু দ্য ট্রিটমেন্ট। চিকিৎসা শুরুর আগে একটা প্রায় আধ ঘন্টা সেশন, যে আপনার চিকিৎসাটা কিভাবে হবে, এই প্রসেসটা কিভাবে হয়, তাতে আপনার শারীরিকভাবে কোনো কি 10 দিনের জন্য বা 5 দিনের জন্য কোনো কষ্ট হতে পারে কিনা, কখন কোন পদ্ধতিতে আমরা যাব, এবং আপনার সাইড এফেক্ট হলে কতটা হতে পারে, কিভাবে হতে পারে, হাউ টু কাউন্টার অ্যাক্ট দ্যাট, কিভাবে আমি সেটা সামলাবো, আপনি কিভাবে সামলাবেন, কখন আমাদের ফোন করবেন, কখন আসার দরকার, আর কখন অত ভয় পাওয়ার নেই।
বেশ। এই কাউন্সেলিংটা মানে মাস্ট রাইট নাও এই মুহূর্তে সমস্ত আইভিএফ সেন্টারে হয়ে গেছে। এখন মানুষ তো অনেক পড়াশুনো করে আসছে, দাদা এই প্রশ্নটা করেন যে ডাক্তারবাবু বেবি কোনোভাবে কোনো অ্যাবনর্মালিটিস থাকবে না তো? আপনি একটা সায়েন্স নিয়ে ডিল করছেন, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে আমরা কি করছি, মায়ের শরীর থেকে এগসটা নিলাম, বাবার কাছ থেকে স্পার্মটা পেলাম, মেশালাম, মিশিয়ে ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ মায়ের গর্ভে দিলাম। দেওয়ার আগে কিছু কি করা যায় এটা বোঝার জন্য যে বেবি কিন্তু পুরো সুস্থ হচ্ছে? এই গত 3-4 বছরে একটা সব পুরো মেডিকেল সায়েন্সটাই চেঞ্জ। একদম। আমাদের সাবজেক্টে এই এনআইপিজিডি বা এনআইপিজিএস বলে একটা টার্ম এসছে, আচ্ছা, নন ইনভেসিভ প্রিন্যাটাল জেনেটিক ডায়াগনোসিস বা প্রিন্যাটাল জেনেটিক স্ক্রিনিং। ভ্রূণ তৈরি হলো, ভ্রূণটা এবার একটা তো ওয়েলের মধ্যে রয়েছে, মানে একটা কন্টেনারের মতো। এবার ভ্রূণ কি করে, সে তার গা থেকে কন্টিনিউয়াস ডিএনএ রিলিজ করে এভরিডে। এবার ভ্রূণ তৈরি হওয়ার 3rd ডে আর 5th ডে, এই যে 2 দিনের গ্যাপটা, 3য় দিন থেকে 5ম দিনে ব্লাস্টোসিসটা হবে, তার মাঝখানে ভ্রূণ তার শরীর থেকে বেশ খানিকটা জেনেটিক মেটেরিয়াল ওই সে যে লিকুইডটার মধ্যে রয়েছে সেটাতে ছাড়বে। ওই লিকুইডটা 5ম দিনে কালেক্ট করে জেনেটিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। জেনেটিক ল্যাব 7 দিন কি 14 দিনের মাথায় একটা রিপোর্ট দেবে যে ওই ভ্রূণের গা থেকে নিঃসৃত যে জেনেটিক মেটেরিয়াল, সেই ডিএনএর ম্যাপ অ্যাবনর্মাল ম্যাপ না নর্মাল ম্যাপ। মানে সবার আগে তাকে মানসিকভাবে প্রস্তুত করা, তারপর তার শারীরিক যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে হবে সেগুলোকে নিয়ে যাওয়া। ফ্যান্টাস্টিক। কিন্তু শিউরির কথা আসলে আমাকে দ্বিতীয় প্রশ্নটা মাথার মধ্যে এনে দিল। এই যে শিউরি কথা প্রসঙ্গে সাইড এফেক্টের কথা বললো, আমরা রোজকার জীবনে দেখি যে মানুষজন বলেন যে হোমিওপ্যাথি একটা এমন চিকিৎসা পদ্ধতি যার ক্ষেত্রে সাইড এফেক্টের সম্ভাবনা কম। ইতিহাসেও দেখেছি যে রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা করতেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রযুক্তি চলে এসেছে, যখন চিকিৎসা শাস্ত্রের একটা আমূল পরিবর্তন হচ্ছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা কতটা রাখেন বা রাখবেন, আমি চঞ্চল চন্দ্রদেবের কাছে একটু জিজ্ঞেস করতে চাই। নমস্কার, আমি প্রথমে শুরুটা করছি, যার নেই গতি সে করে হোমিওপ্যাথি। বিষয়টা হচ্ছে যে আজকে আমাকে এখানে এবিপি আনন্দের তরফ থেকে ইনভাইটেশন করার জন্য অজস্র ধন্যবাদ। আমাদের মতন একটা প্যাথিকে ওনারা ডেকেছেন, তার জন্য আমি খুব গর্ববোধ করছি। আমি এই প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে বলছি। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমরা দেখেছি আমাদের বাবা মা পড়ে গেলেই এই আর্নিকা ওকে খাইয়ে দে, আর্নিকা মন্টেনা খাইয়ে দে, দেখবি ব্যথাটা কমে যাবে। তো সত্যি আমাদের বড়দের হোমিওপ্যাথির উপর অটুট বিশ্বাস ছিল, সেই জন্যই বাবা মারা কিন্তু আমাদেরকে আর্নিকা কখনো খাইয়ে দিত, কখনো মাথা ধরে নিলে দপদপ করছে বেলেডোনা 30 খাইয়ে দিত। এইরকম অজস্র ওষুধের নাম রয়েছে যেগুলো আমরা জানি, আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠরাও জানেন যে হোমিওপ্যাথি পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে খুব সুন্দরভাবে কাজ করে। যারা হোমিওপ্যাথির সঙ্গে পরিচিত তারা নির্দ্বিধায় আজকের দিনে তাদের সন্তানদেরকে হোমিওপ্যাথি কিন্তু চিকিৎসা করান। এমন অনেক পরিবার আমার রয়েছে, জানা রয়েছে, তারা হোমিওপ্যাথি ছাড়া কিছুই বোঝে না। এইবার আমি যেটা বলছিলাম যে মানুষ কেন ভরসা করে, এই প্যাথিটা মানুষের জীবনে স্বল্প ব্যয়ে অনেক কম খরচে এর ট্রিটমেন্টটা করা যায়। আজকের দিনে আমি বলছি হোমিওপ্যাথি কতটা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে আজকের দিনে আমাদের 277 হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12 হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে, যার মধ্যে 5টি হচ্ছে সরকারি। এইবার আমরা এটা হোমিওপ্যাথির উপর এই জন্য বিশ্বাস করছে যে হোমিওপ্যাথিতে ইদানিং যে স্টুডেন্টগুলো বিভিন্ন সরকারি কলেজে ভর্তি হচ্ছে সেখানে কিন্তু নিট দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, এবং মডার্ন মেডিসিনের মতন ফার্মাকোলজি সাবজেক্টটাও অন্তর্ভুক্ত করেছে। তার মানে প্রায় গোটা 3 বিষয় উঠিল আপনার বক্তব্য থেকে। একটা হচ্ছে যেমন পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা চিকিৎসা পদ্ধতি, 2 হচ্ছে যে খরচের দিক থেকে এটা যথেষ্ট সাশ্রয়ী একটা পদ্ধতি, এবং তৃতীয় হচ্ছে যে বাড়িতে স্বশিক্ষায় শিক্ষিত শুধু হোমিওপ্যাথির বই পড়ে বিষয়টা নয়, এখন একটা প্রপার ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যারা বর্তমান চিকিৎসক তারা কিন্তু নিজেদেরকে তৈরি করছেন।
আমাদের সঙ্গে রয়েছেন জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালের ডিরেক্টর ডক্টর তপন কুমার কুন্ডু। হয় যেমন হোমিওপ্যাথি, সেরকম হয় হাসপাতালও। এবং আমরা ছোট থেকে হাসপাতাল শব্দটার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে পরিচিত, কিন্তু এখন সময় বদলেছে, এখন আর শুধু হসপিটাল নেই, এখন সুপার স্পেশালিটি হসপিটাল। তো এই জিনিসটা কি, মানে এই আগে সুপার স্পেশালিটি যোগ হলে ব্যাপারটা কতটা সুপার হয়ে উঠলো, কতটা স্পেশাল হয়ে উঠলো, এটা সাধারণ মানুষের অনেকেরই বোধগম্যতার বাইরে। তো সেইটা একটু আপনার কাছে জানবো যে এই সুপার স্পেশালিটি ব্যাপারটা কি, মানে হসপিটালের ক্ষেত্রে। নমস্কার, এবিপি আনন্দের এই অনুষ্ঠানে আমাদের হসপিটালকে আমন্ত্রিত করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। হসপিটাল আর সুপার স্পেশালিস্ট হসপিটালের মধ্যে তফাৎ একটাই, স্কোপ অফ সার্ভিস। অ্যাডভান্স মেডিকেল কেয়ার কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালে পাওয়া যায়। যে হসপিটালে ওয়েল ইকুইপড ইনস্ট্রুমেন্ট থাকবে, ওয়েল ইকুইপড আপনার ব্যবস্থাপনা থাকবে, যেখানে ডক্টর টিম, সমস্ত স্পেশালিটির ডক্টর টিম রেডি থাকবে, এটাকে আমরা সুপার স্পেশালিটির ক্রাইটেরিয়ার মধ্যে আমরা ফেলবো। যেমন সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, একটা হসপিটালে এলো, সে হসপিটালে আইসিইউ আছে কিন্তু অতটা ওয়েল ইকুইপড নয়। তারা ম্যাক্সিমাম কি করতে পারে, একটা থম্বোলিসিস করতে পারে, যে থম্বাসটা জমেছে হার্টে বা ব্রেনে, সেটা তারা থম্বোলিসিস করতে পারে। কিন্তু সুপার স্পেশালিস্ট হসপিটাল এটা কিন্তু এন্ড ট্রিটমেন্ট নয়। কমপ্লিট ট্রিটমেন্টটা আসবে কখন, যদি সুপার স্পেশালিস্ট হসপিটালে 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছতে পারে এবং আমরা 1 ঘন্টার মধ্যে সেই পেশেন্টের যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিতে পারি, তাহলে সে পেশেন্টের কিন্তু হার্ট ড্যামেজ হবে না। এটাই হচ্ছে সাধারণ হসপিটালের সঙ্গে সুপার স্পেশালিটি হসপিটালের তফাৎ। যেমন আজকাল ইন্টারভেনশন রেডিওলজিস্ট যারা কি করছে, মিডল মেলিঞ্জিয়াল আর্টারি যদি কোনো থম্বাস হয়, তো সেই পেশেন্ট যদি মোটামুটি 3 ঘন্টার মধ্যে রিচ করে যায় সেই সুপার স্পেশালিটি হসপিটালে, তাহলে এই ইন্টারভেনশন রেডিওলজিস্ট সেই থম্বাসটাকে কিন্তু মেকানিক্যালি টেনে নিয়ে বের করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, ব্রেন ড্যামেজ হচ্ছে না। তো এইরকম সুপার স্পেশালিস্ট হসপিটাল আমরা কেন নাম দিয়েছি আমাদের জেনিথ সুপার স্পেশালিস্ট। হ্যাঁ, আমাদের হসপিটালে এইরকম বিভিন্ন রকম সুযোগ আছে। যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি ফুল টিম এতটাই রেডি থাকে, উইদিন 2 আওয়ার্সের মধ্যে 1 আওয়ার্সের মধ্যে আমরা অ্যাকশন নিতে পারি। এছাড়া ওখানে রোটা অপারেশন হয়, পেরিফেরাল অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, বিভিন্ন রকম স্পেশালিস্ট যে অপারেশনগুলো হয় সেগুলো আমাদের ওখানে ফেসিলিটি আছে। এছাড়া তো সিটি বেস আছেই। এইগুলোকে ট্যাকেল করতে গেলে এর সঙ্গে আইসিইউ, এইচডিইউ এগুলো রাখতে হয়, সেগুলো এই হসপিটালে আছে। এছাড়া ওটির ব্যাপারে ধরুন ল্যাপারোস্কোপি, অ্যাডভান্স সার্জারি, যেগুলো সাধারণ হসপিটালে হয় না, এই স্পেশালিস্ট হসপিটালে সেগুলো অ্যারেঞ্জমেন্ট থাকে। ফেসিওম্যাক্সিলারি সার্জারি বা ইউরোলজির লেজার তো ইউজুয়ালি সাধারণ হসপিটালে হয় না, এগুলো স্পেশালিস্ট হসপিটালে থাকে। সঙ্গে সঙ্গে একটা কিডনি স্টোনের সাধারণ হসপিটালে গেলে কি করে, একটা অ্যানালজেসিয়া দিল, পেন কমে গেল, পেশেন্ট চলে গেল, কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট হলো না। কমপ্লিট ট্রিটমেন্টের জন্য তাদের এই সুপার স্পেশালিস্ট হসপিটালে আসতে হবে। তার মানে এমার্জেন্সি কেসে বা যেখানে ধরুন একটা রাতারাতি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে টাইম ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, সেইখানে সুপার স্পেশালিটি হসপিটাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ, এবং সেখানে টিম রেডি থাকতে হবে। So this team is very important. হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার যে প্রবলেমগুলো সেগুলোকে আমাদের সলভ করে রাখতে হবে, যাতে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি। যেমন এনআইসিইউ, নিওনেটাল কেয়ার ইউনিট, আমাদের হসপিটালে 4টে ভেন্টিলেটর যুক্ত ইউনিট আছে। আমরা 26 সপ্তাহ 4 দিন, শিউলি ম্যাডাম সেটা ভালো করেই বলতে পারবেন, 26 সপ্তাহ ওনাদের পেশেন্টগুলোই তো বেশি আমাদেরকে ডিল করতে হয়। 26 সপ্তাহ 4 দিনের টুইন প্রেগনেন্সি বা 27 সপ্তাহের প্রেগনেন্সি, এগুলো আমরা এখন এই অ্যারেঞ্জমেন্ট থাকা সুপার স্পেশালিটি হসপিটালে আমরা এটা কিন্তু কিন্তু এই সুপার স্পেশালিটির এই ইকুইপমেন্টসগুলোকে ব্যবহার করার জন্য বা এই সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটা সুপার স্পেশাল ছেলে মেয়েও তো দরকার, মানে যারা সেই অর্থে নিজেদেরকে সেভাবে ইকুইপ করতে পারবে। এমনিতেই আমাদের আজকের সমাজে সেরা ছেলে মেয়ে যারা, তারা অধিকাংশই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে যায়, এরকম একটা প্রচলিত ধারণা আছে। কিন্তু যাবো বললেই তো যাওয়া যায় না, তার জন্য সেখানেও তো একটা ব্যবস্থা থাকা দরকার, সেই পরিকাঠামো থাকা দরকার। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালস এর প্রিন্সিপাল প্রফেসর ডক্টর কর্নেল দেবজ্যোতি ভট্টাচার্য।
অনেকে বলে যে এই পড়ার জন্য চমৎকার জায়গা, স্পেশালি ডাক্তারি পড়ার জন্য দক্ষিণ ভারত, কথায় কথা লোকে সাউথের দিকে চলে যায়। আমাদের এখানে কি সত্যি যথেষ্ট ভালো পরিকাঠামো, যথেষ্ট ভালো সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি আছে, যাতে সত্যি সত্যি শুধুমাত্র পেশাগত কারণে নয়, রোজগারের কারণে নয়, একটা স্বপ্নকে সত্যি করার জন্য যারা ডাক্তার হতে চায় তারা সঠিকভাবে শিখতে পারে? ধন্যবাদ শ্রোতার জন্য এবং এবিপি আনন্দকে। ডাক্তারি শিক্ষায় গত 3-4 বছর ধরে ভারতবর্ষে একটা পরিবর্তন এসছে। আগে ডাক্তারি শিক্ষাটা হতো জ্ঞানের উপর বেস করে, কে কত জানে, আমি 100টা ওষুধের নাম জানি। এখন ওটা চেঞ্জ করে বলছে যে কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন। দ্যাট মিনস আমি কি করতে পারি। আমি হয়তো 100টা ওষুধের নাম জানি না, কিন্তু আমি 10টা কমন ওষুধের নাম জানি, এবং একটা বাচ্চা বা একজন গর্ভবতী মহিলা বা একজন বয়স্ক মানুষকে ওই ওষুধটা সঠিকভাবে কিভাবে ইউজ করতে হবে আমি বোঝাতে পারি। তো কথাটা অনেকটা ওই রকম, ইট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট ইউ নো, বাট হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন। এই পরিবর্তনটা সারা পৃথিবীর মধ্যে গত প্রায় 1 যুগ ধরে চলছে, আর ভারতবর্ষের মধ্যে এটা এসছে গত 4 বছর বা 5 বছর বলতে পারেন। তো সেটার মধ্যে দিয়ে আমরা 3টা জিনিসের ওপর আছি। একটা হচ্ছে সাউথে আগে যেমন ডাক্তারি শিক্ষার সংখ্যায় প্রচুর ছিল, কারণ শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে হয় না, প্রাইভেট মেডিকেল কলেজেরও দরকার আছে। ভারতবর্ষে এই মুহূর্তে 706খানা মেডিকেল কলেজ আছে। এই নিট 2024-এ যারা পরীক্ষা দিয়েছে ওরা 706টা কলেজের জন্য দিয়েছে। তাতে ধরুন 386টার মতো গভর্নমেন্ট কলেজ আছে আর 320খানার মতো প্রাইভেট কলেজ আছে। কিন্তু সিটের হিসেবে যদি আমরা দেখি তাহলে ওটা অলমোস্ট 50-50, মানে 55,000-এর মতো করে গভর্নমেন্ট সিট আছে, প্রাইভেট সিট আছে। কিন্তু এই যেটা বললাম গত 4 বছরের পরিবর্তনে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আমাদের এখানে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের গাইডেন্সে আমাদের গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে ব্যাপক ট্রান্সফরমেশন হয়েছে, যে আধুনিকরণ, যেটা ডাক্তারি শিক্ষা বা মেডিকেল এডুকেশনের আমরা বলি, এবং আমরা মোটামুটি কারেক্ট ডাইরেকশনে চলছি। নট অনলি মেডিকেল ফেসিলিটি বাট স্ট্যান্ডার্ড অফ মেডিকেল এডুকেশন। তার জন্য কিছুটা ধন্যবাদ আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশনকে দিতে হবে, যারা একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে যেমন অ্যাডমিশন প্রসেস এনেছে, সেরকম মনিটরিং অফ মেডিকেল এডুকেশন অ্যাট এভরি লেভেল। আমাদের ফোকাসটা থাকে বলে লোকাল, ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল, যে উই শুড বি লোকালি সেন্সিটিভ। আওয়ার টার্গেট শুড বি দ্য ন্যাশনাল গোলস that India wants to achieve. At the same time, all these practices, be it the state-of-the-art super specialty or homeopathy, it should be evidence-based so that it is globally relevant. অর্থাৎ বিষয়টাকে কিছু সাধারণেই আটকে রাখা নয়, তাকে অসাধারণ করে তোলার একটা সামগ্রিক প্রচেষ্টা, যেটা আমাদের স্থানীয় স্তর থেকে জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছবে, এবং যারা শেখাচ্ছেন তারাও সমানভাবে নিজেদেরকে তাদেরও শিক্ষিত করা হচ্ছে, যাতে তাদের মাধ্যমে নতুন প্রজন্ম শিখতে পারে। And we have with us the Managing Director of Eastern Diagnostics India Limited, Mr. Ritesh Agarwal. I just want to ask you technical question. What is the use of standing MRI for weight-bearing images of non-claustrophobic patients? Firstly, thank you for having me here. We have recently started with a non-claustrophobic standing MRI. So a non-claustrophobic standing MRI is nothing but an MRI wherein the patient doesn't have to go inside a tunnel. Because everybody knows that 30-35% patients are claustrophobic. They don't want to go inside a tunnel. They're scared of that. Now for the weight-bearing images which you have just asked me. So maximum of these MRIs, have been done for the spine. So, and in the traditional conventional MRIs, these patients have to lie down. So when they are lying down, their images are taken, but there is no weight-bearing images or no images where the patient responds with the pull of the gravity. So in the standing MRI, when the patient is having the scan done, we take sequences when the machine moves and the patient stands. So when the patient is standing, we know due to the weight bearing where exactly which nerve is pressing or what dysfunction of the spine is happening.
due to the weight of the patient falling on the spine. So this gives a very good insight and diagnosis to the doctors treating these patients to have the exact diagnosis and the exact medicine or any kind of procedures to be done on them. So this is very, very, very useful, which cannot be done in a conventional MRI. Okay, that's fine. Because I saw some of my relatives or some of my friends, they got really panicked when they thought that they were really claustrophobic. If you ask me to get inside a conventional MRI, I would panic and run away. So what if I have a one? So, you know, it is like that. Everybody is scared. It's like somebody can express, some cannot express. Those who cannot express or express, going inside, they really shout and they want to just come out. And if they can't do the scan, the diagnosis is not done, and obviously the treatment cannot be done then. Every few months, I would say, there's a new technology which is coming in. So we started with the first PET CT scan when there was no PET CT scan in the whole of East. For full 3 years, we had done the PET CT scan with no other player coming in. We started the open gantry MRI. Then we started this standing MRI. Like this, you know, now again I hear that there's a PET MR which has come in. So you really have to keep yourself updated, upgraded to really fit in that super diagnostic center, if not super duper. That's great, that's great. Thank you very much, Mr. Agarwal. আমাদের সঙ্গে আজকে যারা বিশিষ্ট অতিথিরা ছিলেন, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম। আমাদের প্রচলিত যে ধারণা ছিল সেগুলো কোথাও বদলালো, কোথাও নতুন ধারণার জন্ম হলো, কোথাও আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে চারপাশের এই স্বাস্থ্য পরিষেবার অবস্থা কেমন রয়েছে সেটার সম্বন্ধে একটা সম্যক ধারণা পেলাম। এবং আমরা চেষ্টা করলাম যে আপনাদের কাছে সেই ভালো থাকার, ভালো রাখার এই ভাবনাটুকু পৌঁছে দেওয়ার। আশা করি আজকের এই আলোচনা কোথাও আপনাদের সমৃদ্ধ করলো, কোথাও আপনাদের জন্য ভালো থাকার একটা নতুন দিগন্ত খুলে দিল। আরো একবার ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে উপস্থিত আপনাদের সবাইকে, আমাদের সঙ্গে আজকের এই এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024-এ উপস্থিত থাকার জন্য। আর ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে এই সময়টা কাটানোর জন্য। এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024 প্রেজেন্টেড বাই সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, মেট্রো ফার্মা, মুখার্জি ফার্টিলিটি সেন্টার, co-powered by BP Poddar Hospital and Medical Research Limited, Zenith Super Specialist Hospital, Teresa Diagnostic Center Private Limited, Eastern Diagnostic India Limited, Vivekananda Hospital, Dr. S.C. Dev Homeo Research Laboratory Private Limited, partnered by BMRC Hospital Limited, Shangjukta Multi-Speciality Hospitals Private Limited, Asha Laboratory, Herbs and Drugs, Barashat, Teresa Memorial Hospital, Jagannath Gupta Institute of Medical Sciences, Parkview Super Speciality Hospital, ODM Clinic, Mentine Pharmaceutical Private Limited, Sigma Lab and Diagnostic, TS Medinova, DRL Multi Super Speciality Hospital, Chundipur Multi Speciality Hospital, our digital partner ABP Live. সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।